ইরানের ক্লাস্টার বোমায় কাঁপছে ইসরায়েল। তেহরানেও শক্তিশালী বিস্ফোরণ। স্থল অভিযানের হুঁশিয়ারির পর ভুল পাল্টানে ট্রাম্প, সমঝোতা চায় না ইরান। The United States military totally demolish the enemy far ahead of schedule. We don't see any reason why we should negotiate with the US. যুদ্ধের কারণে জ্বালানির দাম বৃদ্ধির শঙ্কায় বাড়তি কেনার প্রবণতা ভোক্তার। পাম্পে যানবাহনের সারি ক্রয়ের সীমা নির্ধারণ করে দিল বিপিসি। আশ্বস্ত করলেন মন্ত্রী প্রতিমন্ত্রী। চিন্তা করতেছি যদি কিছু ভরে রাখি, যে 2 দিন যেতে পারি, সেটাই আমাদের জন্য অনেক। কারো দেখা যাচ্ছে 100 টাকা তেল লাগবে, সে 1000 টাকা তেল নিয়ে যাচ্ছে, এরকম আর কি। আমাদের কাছে যেটুকু মজুত আছে এবং আগামী সপ্তাহে আমাদের যে কার্গোগুলো ভেটবার জন্য আমরা কনফার্মেশন পেয়েছি, আমি দায়িত্ব নিয়ে বলছি যে জ্বালানি নিয়ে কোনো সংকট হবে না সরবরাহের ক্ষেত্রে। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এছাড়াও খেলাধুলার খবর নিয়ে খেলার সময় যুক্ত হবেন। আপনাকে ধন্যবাদ। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর জানিয়ে দেব আমি মাকসুম আলম খান। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। মানবাধিকার সুরক্ষা ও মত প্রকাশের স্বাধীনতা রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ। কূটনীতিকদের সঙ্গে ইফতারে প্রধানমন্ত্রী। দুর্নীতি রোধে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি। মন্ত্রী প্রতিমন্ত্রী ও এমপিদের নিয়ে বিএনপির কর্মশালা উদ্বোধন প্রধানমন্ত্রীর। বিরোধী দলকে ডেপুটি স্পিকার পদের প্রস্তাব গ্রহণের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর। সাবেক 2 উপদেষ্টার বিরুদ্ধে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর অভিযোগ জামায়াতের। রাজধানীতে বিক্ষোভ। অপরাধ করলে ছাড় না দেওয়ার হুঁশিয়ারি বিরোধী দলীয় নেতা। সরকারের কৃষি ঋণ মওকুফের সিদ্ধান্ত যুগান্তকারী। 5 দিবসে রাষ্ট্রপতি। 5 বীজে স্বয়ংসম্পূর্ণ হতে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য ঠেকানোর ঘোষণা মন্ত্রীর। ইরানের ক্লাস্টার বোমায় কাঁপছে ইসরায়েল। তেল আবিব লক্ষ্য করে বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানের রেভলিউশনারি গার্ডস। তেহরানেও দফায় দফায় হামলা চালিয়েছে ইসরায়েল। যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলায় ইরানে নিহতের সংখ্যা ছাড়িয়েছে 1300। লেবাননেও নির্বিচারে আঘাত করছে ইসরায়েলি বাহিনী। আর এর মধ্যেই ভোল পাল্টিয়ে ইরানে স্থল অভিযানের জন্য সেনা পাঠানো সময়ের অপচয় বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বৃহস্পতিবার ইসরায়েলের মধ্যাঞ্চলে ক্লাস্টার বোমা ছোড়ে ইরান। রাজধানী তেল আবিব লক্ষ্য করে একের পর এক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। ইসরায়েলি সেনাবাহিনী প্রতিহতের দাবি করলেও কয়েকটি ক্ষেপণাস্ত্র আঘাতের ফুটেজ পাওয়া গেছে। উপসাগরীয় দেশগুলোতে নতুন করে বড় ধরনের হামলা চালিয়েছে ইরান। বাহরাইনের রাজধানী মানামায় 2টি হোটেল এবং একটি আবাসিক ভবন লক্ষ্য করে হামলা হয়েছে। তেলের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালানো হয়। কাতার ও সংযুক্ত আরব আমিরাতেও হামলার খবর পাওয়া গেছে, তবে অধিকাংশ হামলা প্রতিহতের দাবি করা হয়েছে। সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, প্রিন্স সুলতান বিমান ঘাঁটি লক্ষ্য করে ছোড়া 3টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তারা ধ্বংস করেছে। কুয়েত সেনাবাহিনীর দাবি, তাদের লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। ইরানকে সমর্থন জানিয়ে মার্কিন ঘাঁটিগুলোতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি করেছে ইরাকি সশস্ত্র গোষ্ঠীর। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র পাল্টা হামলা অব্যাহত রেখেছে ইরানে। তেহরানের আকাশে যুদ্ধ বিমানের শব্দ এবং একাধিক বড় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এদিন খামেনির বাংকার লক্ষ্য করেও ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েলি সেনারা। সংঘাতের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের পরবর্তী নেতা নির্বাচনে তাকে যুক্ত রাখতে হবে। সতর্ক করে ট্রাম্প বলেন, কোনো নতুন নেতা আগের নীতি অনুসরণ করলে যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাতের ঝুঁকি থাকবে। ইরানের নিঃশর্ত আত্মসমর্পণ ছাড়া আর কোনো চুক্তি হবে না বলেও জানান তিনি। মার্কিন সামরিক বাহিনী তাদের চমৎকার ইসরায়েলি অংশীদারদের সঙ্গে নিয়ে নির্ধারিত সময়ের অনেক আগেই শত্রুকে সম্পূর্ণভাবে ধ্বংস করে চলেছে। এমন মাত্রায় তা করা হচ্ছে যা মানুষ আগে কখনো দেখেনি। অন্যদিকে ট্রাম্পের যুদ্ধ ও কূটনৈতিক পরিকল্পনা ব্যর্থ হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। ইরানের স্থল অভিযান চালালে মার্কিন সেনাদের মোকাবেলায় তেহরান প্রস্তুত বলেও জানান তিনি। এদিকে লেবাননের দক্ষিণাঞ্চলে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল। গাজার মতো ধ্বংসস্তূপে পরিণত করার হুমকিও দিয়েছেন ইসরায়েলের অর্থমন্ত্রী বেজলাল স্টর্মিচ। শিউলি রোজা, সময় সংবাদ। এদিকে যুদ্ধের কারণে ফুরিয়ে যেতে পারে জ্বালানি তেলের মজুত, বাড়তে পারে দামও।
এমন আশঙ্কায় দিনভর রাজধানী সহ সারা দেশের ফিলিং স্টেশনগুলোতে ভিড় করেন সাধারণ গ্রাহকরা। যদিও পরিস্থিতি পরিদর্শন করে পর্যাপ্ত মজুদ থাকার তথ্য দিয়েছেন জ্বালানি মন্ত্রী ও প্রতিমন্ত্রী। সংকট মোকাবেলায় জ্বালানি তেলের ক্রয় সীমা বেঁধে দিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি ঘিরে অস্থির বিশ্ববাজার। জ্বালানি সংকটের শঙ্কায় বাংলাদেশের গ্রাহকরাও। ফিলিং স্টেশনগুলোতে যানবাহনের দীর্ঘ সারি। দিনভর তেল কিনতে অস্বাভাবিক এমন ভিড় রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গায়। আতঙ্কে গেল কয়েকদিন ধরেই হুমড়ি খেয়ে অতিরিক্ত তেল নিচ্ছেন গ্রাহকরা। দুই একটা পাম্প খোলা আছে যার কারণে এত ভিড়। দৈনন্দিন কাজের জন্য অবশ্যই আমরা একটু রিজার্ভ করে রাখছি, সত্যি কথা যেটা। এমন পরিস্থিতিতে শুক্রবার রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশন পরিদর্শন করেন জ্বালানি মন্ত্রী ও প্রতিমন্ত্রী। কথা বলেন ভোক্তা ও পাম্প মালিকদের সঙ্গে। আশ্বস্ত করেন দেশে জ্বালানির পর্যাপ্ত মজুদ আছে। আতঙ্কিত না হয়ে মিতব্যয়ী হওয়ার পরামর্শ দেন প্রতিমন্ত্রী। দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার কোনো কারণ নেই। আমরা যদি আমাদের স্বাভাবিক চাহিদা অনুযায়ী আমরা তেল নেই পেট্রোল পাম্প থেকে, আমি মনে করি সংকট আগামীতে হবে না। বিশ্ববাজারে জ্বালানির দাম ঊর্ধ্বমুখী থাকলেও দেশে আপাতত না বাড়াতে সরকার সর্বোচ্চ চেষ্টা করবে বলে জানান প্রতিমন্ত্রী। সমন্বয়ের প্রয়োজনীয়তা দেখা দিতে পারে। আমরা চেষ্টা করব যতক্ষণ পর্যন্ত তেলের মূল্য বৃদ্ধি না করা যায়, আমরা সেটুকুই চেষ্টা করব। একান্ত যখন পারবো না, সেটি অবশ্যই জনগণের সাথে আমরা সেটা শেয়ার করব। মজুদ পরিস্থিতি স্বাভাবিক রাখতে জ্বালানি তেল বিক্রির সীমা বেঁধে দিয়েছে বিপিসি। শুক্রবার বিকেলে এক বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানায় দৈনিক ট্রিপ প্রতি অকটেল পেট্রোল সরবরাহের পরিমাণ হবে মোটরসাইকেলে 2 লিটার, প্রাইভেট কারে 10 লিটার, জিপ মাইক্রোবাসে 20 থেকে 25 লিটার। এছাড়া পিকআপ ভ্যান, লোকাল বাসে ডিজেল নেওয়া যাবে 70 থেকে 80 লিটার। দূরপাল্লার বাস, ট্রাক, কাভার্ড ভ্যান, কন্টেনার ট্রাকে ডিজেল সরবরাহের সীমা 200 থেকে 220 লিটার। আর এই সিদ্ধান্তে মিশ্র প্রতিক্রিয়া গ্রাহকদের। ওইভাবে দিলে তো গাড়ি চালাইতে পারবো না। 10 লিটার তেলে আর কতটুক জায়গা যাবে? 2 লিটার তেল তো দুর্ভোগ বাড়বে। আরো তেল ফুরে গেলে তখন পেট্রোল পাম্পে মানুষ সবাই যায় জাম বাজবে। এখান থেকে 10 লিটার নিয়ে যদি আমি যাই মেঘনা দাউদকান্দি পর্যন্ত যেতে পারবো, ওইখানে গিয়ে আবার আমার সিরিয়াল ধরতে হবে কেন? এই ভোগান্তির দরকার কি? এদিকে সংকটকে অজুহাত দেখিয়ে অতিরিক্ত দাম আদায় করা হলে সেটি আইনগত অপরাধ হবে বলেও সতর্ক করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। মানবাধিকার সুরক্ষা, মত প্রকাশের স্বাধীনতা রক্ষা এবং সহনশীলতার সংস্কৃতি গড়ে তুলতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের সম্মানে ইফতার আয়োজনে তিনি বক্তব্য দেন। শুক্রবার ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের সম্মানে ইফতারের আয়োজন করেন সরকার প্রধান তারেক রহমান। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই আয়োজনে হাজির ছিলেন বিভিন্ন দেশের হাইকমিশনার এবং রাষ্ট্রদূতরা। এ সময় উপস্থিত কূটনীতিক ও মিশন প্রধানদের সঙ্গে কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী। দায়িত্বপ্রাপ্ত উচ্চপদস্থ কর্মকর্তাদের সহধর্মিণীরাও উপস্থিত ছিলেন যমুনায়। ছিলেন সরকার প্রধানের সহধর্মিণী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমানও। উপস্থিত অতিথিদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য দেন তারেক রহমান। তিনি বলেন, মানবাধিকার সুরক্ষা, মত প্রকাশের স্বাধীনতা রক্ষা এবং সহনশীলতার সংস্কৃতি গড়ে তুলতে প্রতিজ্ঞাবদ্ধ বিএনপি সরকার। Our commitment is firm to strengthen democratic institutions, uphold the rule of law, protect freedoms and ensure accountability. We are equally committed to safeguarding human rights, protecting freedom of expression and fostering a culture of tolerance. সরকারের সব স্তরে দুর্নীতি মোকাবেলায় পরিকল্পিতভাবে পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী। We recognize that public trust depends on transparency and integrity, and we will take firm measure, try our best to combat corruption at all levels of governance. জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থী হয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। তাকে সমর্থন দিতে ঢাকায় নিযুক্ত কূটনীতিকদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। শাহরিয়ার শৌমিক, সময় সংবাদ, ঢাকা। জাতীয় সংসদের প্রথম অধিবেশন সামনে রেখে বিএনপির সংসদ সদস্য এবং মন্ত্রীদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নতুন এমপিদের সংসদীয় রীতি অবহিত ও অভিজ্ঞতা বিনিময়ে এই আয়োজন বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। বিরোধী দলকে ডেপুটি স্পিকার পদ নেয়ার প্রস্তাব গ্রহণেরও আহ্বান জানিয়েছেন তিনি।
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হচ্ছে 12 মার্চ। কাঙ্ক্ষিত সেই অধিবেশনে যোগ দেবেন নবনির্বাচিত সংসদ সদস্যরা, যাদের অনেকের রয়েছে আগের অভিজ্ঞতা, আবার প্রথমবারের মতো সংসদে যাচ্ছেন অনেকেই। তাই প্রথম অধিবেশন সামনে রেখে নতুন সংসদ সদস্যদের নিয়ে 2 দিনের প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে ক্ষমতাসীন দল বিএনপি। শুক্রবার সকালে বিএনপির গুলশান কার্যালয়ে 2 দিনব্যাপী এই কর্মশালা উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কর্মশালায় প্রশিক্ষক হিসেবে ছিলেন সাবেক আমলা, শিক্ষাবিদ ও অভিজ্ঞ সাবেক সংসদ সদস্যরা। এতে এমপিদের দায়িত্ব মন্ত্রিসভার সংসদ সদস্যদের সংসদীয় রেওয়াজ ও মন্ত্রণালয় পরিচালনা দক্ষ করে তুলতে কৌশলগত ভূমিকা কেমন হবে তা তুলে ধরা হয়। 2 দিনের কর্মশালায় প্রথম দিন সকালের পর্বে মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা এবং বিকেলের পর্বে রাজশাহী, রংপুর, ঢাকা ও ফরিদপুর বিভাগের একাংশের সংসদ সদস্যরা অংশ নেন। কর্মশালা শেষে এমপিরা জানান, সংসদ মানুষের কল্যাণে কিভাবে কাজ করবে সে বিষয়ে বিস্তর আলোচনা হয়েছে। জনগণের প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্য রেখে যাতে সকল কার্যক্রম করি এবং জনগণকে যাতে আমরা সেবা দিতে পারি, সেই মানসিকতা নিয়ে যাতে আমরা কাজ করি। পার্লামেন্ট সম্পর্কিত বিষয়ে কার্যক্রম কাজে কেন্দ্রবিন্দু করা, এই দেশের সকল সমস্যার সমাধানের কেন্দ্রবিন্দু হবে পার্লামেন্ট, সে বিষয়ে অনেক দায়িত্ব আছে। এর আগে প্রশিক্ষণের প্রথম অধিবেশন শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেন, বিরোধী দলকে লিখিতভাবে ডেপুটি স্পিকারের প্রস্তাব দেওয়ার বিধান নেই। লিখিত প্রস্তাব দেওয়ার মতো কোনো বিধান তো নেই। মাননীয় সংসদ নেতা প্রধানমন্ত্রী হিসেবে বিরোধী দলীয় নেতার সাথে কথা বলেছেন, এই হিসাবে তাদের সেই প্রস্তাবটা গ্রহণ করা উচিত বলে আমি মনে করি। শনিবার সকালের পর্বে ঢাকা জেলা, ময়মনসিংহ, ফরিদপুর ও ঢাকা বিভাগের বাকি সংসদ সদস্যরা এবং বিকেলের পর্বে সিলেট, কুমিল্লা ও চট্টগ্রাম বিভাগের সংসদ সদস্যরা অংশ নেবেন। ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপির মোট 209 জন সংসদ সদস্যের মধ্যে 146 জন প্রথমবারের মতো সংসদে যাচ্ছেন। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। জুলাইয়ের চেতনা সমুন্নত রাখতে 11 দলীয় ঐক্য যে কোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। এদিকে সাবেক 2 উপদেষ্টার বিরুদ্ধে নির্বাচনে অযাচিত হস্তক্ষেপের অভিযোগ তুলে দলটির সেক্রেটারি জেনারেল তাদের বিচার দাবি করেছেন। জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের সামনে থেকে বাদ জুমা বিক্ষোভ মিছিল বের করে বাংলাদেশ জামায়াত ইসলামী। অন্তর্বর্তী সরকারের সাবেক 2 উপদেষ্টা ইলেকশন ইঞ্জিনিয়ারিং এ জড়িত এমন অভিযোগ তুলে বিক্ষোভ কর্মসূচি পালন করে দলটি। এর আগে বাইতুল মোকাররম মসজিদের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার অভিযোগ করেন, সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের মন্তব্যেই প্রমাণ হয় ষড়যন্ত্রের মাধ্যমে জামায়াতকে সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেতে দেওয়া হয়নি। আপনার কথাই তো সাক্ষী দেয় যে আপনি আমাদেরকে নির্বাচনে মেজরিটি হতে বাধা দিয়েছেন। তবে আমরা বিশ্বাস করি আপনার একার পক্ষে হয়তো সম্ভব নাও হতে পারে। এত ইঞ্জিনিয়ারিং এর সঙ্গে এত বড় একটা মাস্টার প্ল্যান যারা করেছেন, আপনার সঙ্গে আর কে কে ছিলেন দয়া করে তার নামগুলো প্রকাশ করুন। নিয়মতান্ত্রিকভাবে আমরা এটা জুডিশিয়াল বিচার বিভাগীয় তদন্ত দাবি করছি। এদিন রাজধানীর বিজয়নগরে খেলাফত মজলিসের ইফতার অনুষ্ঠানে যোগ দেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, জুলাইয়ের চেতনা সমুন্নত রাখতে 11 দলীয় ঐক্য যে কোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত। অপরাধ করে কারো পার পাবার সুযোগ নেই। সাবেক 2 উপদেষ্টা প্রসঙ্গে এমন মন্তব্য করেন তিনি। কোনো অন্যায় করে কেউ পার পাবে না, আমরা চোখ বন্ধ করে থাকবো, এই বাংলাদেশে এটা আর হবে না। আমরা প্রয়োজনে জীবন দিব, কিন্তু 24 হারিয়ে যেতে দেব না। খেলাফত মজলিসের ইফতার অনুষ্ঠানে যোগ দেন 11 দলীয় ঐক্যের শীর্ষ নেতারাও। যদি গণভোটের গণরায়কে প্রত্যাখ্যান করার মতো কোনো পরিবেশ তৈরি করা হয়, সেক্ষেত্রে আমরা রুখে দাঁড়াব। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। জাতীয় নাগরিক পার্টি সংসদ ও সংসদের বাইরে শক্ত বিরোধী দলের ভূমিকা পালন করবে বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। বিচার বিভাগের স্বাধীনতা ও নারী নিপীড়ন রোধে রাজপথে এনসিপির প্রতিবাদ অব্যাহত থাকবে বলেও এ সময় জানিয়েছেন তিনি। রাজধানীর উত্তরায় ফ্রেন্ডস ক্লাব মাঠে এনসিপির ঢাকা বিভাগে ইফতার মাহফিল ও আলোচনা সভায় একথা বলেছেন তিনি। এ সময় ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর পরিবর্তন নিয়ে অভিযোগ জানিয়ে সংস্কার আর বিচার ব্যবস্থা নিয়ে এনসিপি নিয়মিত নজরদারি করবে বলেও জানিয়েছেন নাহিদ ইসলাম। নারী ও শিশু নির্যাতন রোধে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কঠোর হস্তক্ষেপ এবং বিচার ব্যবস্থা ঢেলে সাজানোর উপর জোর দিয়েছেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। দেশের যে সামগ্রিক পরিস্থিতি, সেই পরিস্থিতি নিয়ে আপনারা সচেতন থাকবেন।
জাতীয় নাগরিক পার্টি এনসিপি বিরোধী দলের ভূমিকায় সংসদ এবং সংসদের বাইরে উভয় জায়গায় তার অবস্থান শক্তিশালী রাখতে হবে। মহামারীর মতো ধর্ষণ, নারী নিপীড়ন, শিশু ধর্ষণ, শিশু হত্যার মতো জঘন্যতম নিকৃষ্ট অপরাধ দেখছি, কিন্তু এটা নিয়ে আমরা কোনো ধরনের কথা দেখতে পাচ্ছি না, পত্রিকায় লেখালেখি দেখতে পাচ্ছি না। জাতীয় নাগরিক পার্টি এনসিপির দায়িত্ব, সমগ্র বাংলাদেশ যদি চুপ করে থাকে এনসিপিকে এটা নিয়ে কথা বলতে হবে, মাঠে থাকতে হবে, নারীদেরকে এটা নিয়ে সচেতনতা করতে হবে এবং আমাদের নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। কৃষি ঋণ মওকুফ সরকারের যুগান্তকারী সিদ্ধান্ত উল্লেখ করে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেছেন, গণতান্ত্রিক সরকারের অগ্রাধিকার খাতভিত্তিক কর্মসংস্থান তৈরি। ওসমানী মিলনায়তনে পাট দিবসের অনুষ্ঠানে একথা বলেছেন রাষ্ট্রপতি। জাতীয় পাট দিবস 2026-এর দীর্ঘদিন পর কোনো রাষ্ট্রীয় অনুষ্ঠানে অংশ নিলেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। শুক্রবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় পাট দিবসের আলোচনা সভায় যোগ দেন রাষ্ট্রপতি। অনুষ্ঠানে পাটশিল্পে অবদান রাখায় সম্মাননা তুলে দেন 12 ব্যক্তি ও প্রতিষ্ঠানকে। পুরস্কার পাওয়া ব্যবসায়ীদের প্রত্যাশা আবারও ঘুরে দাঁড়াবে পাট শিল্প। বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, পাট বীজে স্বয়ংসম্পূর্ণতা অর্জন প্রধান লক্ষ্য সরকারের। আগামী দিনে আমাদের একটি প্রধানতম লক্ষ্য হবে ইনশাল্লাহ এই পাট বীজে আমরা স্বয়ংসম্পূর্ণতা অর্জন করব। বিশ্ববাজারে পাটজাত পণ্যের চাহিদা পূরণে আরও আধুনিক এবং বৈচিত্র্য আনার উপর জোর দেন রাষ্ট্রপতি। বলেন, কৃষি ঋণ মওকুফ সরকারের যুগান্তকারী সিদ্ধান্ত। নতুন সরকার দায়িত্ব গ্রহণের 10 দিনের মাথায় কৃষকদের 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদ সহ মওকুফ করার যুগান্তকারী সিদ্ধান্ত গ্রহণ করেছে। আমি পাট চাষী ভাই বোনদের প্রতি আহ্বান জানাবো, আপনারা উন্নত প্রযুক্তি, উচ্চ ফলনশীল চাষ পদ্ধতি অনুসরণ করুন, মানসম্মত আঁশ উৎপাদনে মনোযোগী হন। শিল্পকলা একাডেমিতে 9 দিন ব্যাপী পাট ও বহুমুখী পাট পণ্যের মেলার উদ্বোধন করেন রাষ্ট্রপতি। বাংলাদেশ জিন্দাবাদ। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। বান্দরবানের নাক্ষংছড়ি সীমান্তে পুঁতে রাখা স্থলমাইন বিস্ফোরণে এক বাংলাদেশির পা বিচ্ছিন্ন হয়ে গেছে। তাকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন নাক্ষংছড়ি উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাজহারুল ইসলাম। তিনি জানিয়েছেন, মিয়ানমার সীমান্তের 51 ও 52 নম্বর পিলার এলাকায় গাছ কাটতে যান আব্দুল জব্বার সহ কয়েকজন কাঠুরিয়া। এ সময় হঠাৎ বিস্ফোরিত হয় আরাকানে পুঁতে রাখা স্থলমাইন। রাজধানীতে জমে উঠেছে ঈদের কেনাকাটা। নতুন নতুন সব কালেকশনে আকৃষ্ট হচ্ছেন ক্রেতারাও। ঈদের আনন্দ কয়েক গুণ বাড়িয়ে দেয় নতুন পোশাক পরিচ্ছদ। ভিড় এড়িয়ে কেনাকাটা সারতেই ছুটির দিন সকাল সকাল বিপণী বিতান শপিং মলে ভিড় করেন ক্রেতারা। বেলা বাড়ার সঙ্গে তা পরিণত হয় জনসমুদ্রে। সকাল 9টার দিকে এসে গেছি মার্কেটে, তাও অনেক ভিড়, মানে হাঁটতেই পাই না এরকম অবস্থা। কালেকশন খুবই সুন্দর, খুবই পছন্দ হয়েছে। 3 পিস কেনার জন্য এসেছিলাম, 3টা 3 পিস কিনেছি। জুয়েলারি কিনবো, মেকআপ কিনবো আর জুলফিকারের জন্য জামা কিনবো। ফ্যামিলির জন্য হচ্ছে জামা কাপড় কিনলাম আর হচ্ছে আমার জন্য পাঞ্জাবি কিনলাম। ভিনদেশি পোশাকের পাশে অনেকেই প্রাধান্য দিচ্ছেন দেশীয় সুতির পোশাককে। ঈদের দিন সকালের জন্য আর কি সুতির ড্রেসটা একটু বেশি কমফোর্টেবল। এখানে অনেক সুন্দর সুন্দর ড্রেস আছে। আমি মনে করি দেশীয় জিনিস কিনাটাই আমার সবচেয়ে বেটার মনে হচ্ছে। ক্রেতা সমাগমে বিবেচনায় গেল বছরের তুলনায় বেচা বিক্রি বেশি হওয়ার আশা বিক্রেতাদের। বেচা বিক্রি অন্যান্য বছরের থেকে এক বছর ভালো, এমনি বেচা কিনে আলহামদুলিল্লাহ ঠিক আছে, সব দিকে ঠিক আছে। চাঁদ রাত পর্যন্ত এমন ভিড় থাকবে বলে আশা করছেন ব্যবসায়ীরা। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। নবম দিনে এসে কিছুটা জমল 21-এর বইমেলা। শুক্রবার ছুটির দিনে আগের কয়েকদিনের চেয়ে বইপ্রেমীদের সমাগম বেশি দেখা গেছে মেলা প্রাঙ্গণে। ক্রেতা দর্শনার্থী বাড়ায় খুশি লেখক প্রকাশকেরাও। 26 ফেব্রুয়ারি শুরু হওয়া বইমেলায় এতদিন পাঠক দর্শনার্থীর সমাগম অন্যবারের তুলনায় কম দেখা গেছে। তবে আয়োজনের নবম দিনে এসে কিছুটা কাটল সেই দশা। ছুটির দিন হওয়ায় গত কয়েকদিনের তুলনায় বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যানে বইপ্রেমীদের বিচরণ বেড়েছে। এবারের বইমেলার স্টলগুলোতে দেখা যায়নি তেমন কোনো চাকচিক্য। প্রযুক্তির যুগে গল্পের বইগুলো যখন হাতের মুঠোফোনেই থাকে, তখনও বইপ্রেমীরা আসেন বইয়ের কাছেই। নতুন বইয়ের ঘ্রাণ এখনও মুগ্ধ করে তাদের। তাই তো রমজানেও নিজেদের পছন্দের বই কিনতে বইমেলায় দেখা যায় সব বয়সী পাঠকদের আনাগোনা। বইমেলায় এসে খুব ভালো লাগছে, আর আমি গল্পের বই নিতে চাই। আমরা যতই ডিজিটালি এগিয়ে যাই, কিন্তু আমাদের এই বইয়ের যে গন্ধটা, এটা সবসময় অ্যাকচুয়ালি থেকেই যাবে। আমি বিশ্বাস করি বইমেলার কোনো অল্টারনেটিভ নাই।
সবারই বইমেলা আসা উচিত, কারণ এটি হচ্ছে ইটস এ ইউনিভার্সাল অকেশন। আমরা মা বাবা হিসেবে যত ওদেরকে বই মেলায় আনবো, বই দেখবে, তো দেখে দেখে ওদের আগ্রহ বাড়বে। এদিকে নানা চ্যালেঞ্জের মধ্যেও বইমেলার আয়োজন নিয়ে খুশি লেখকরা। আগামীতে রমজানকে মাথায় রেখে বইমেলার সময় বিবেচনায় নেওয়ার আহ্বান তাদের। বইমেলাটা রোজার ব্যাপারটা মাথায় রেখে যদি বিবেচনা করা হতো তাহলে হয়তো ভালো হতো। যারা আসলে বইয়ের সত্যিকারের পাঠক তারা আসছে কম বেশি, কিন্তু অন্যান্য বছরের চেয়ে কম, এটা স্বীকার করতেই হবে। গতবারের তুলনায় এবার অবশ্যই মেলায় পাঠকদের উপস্থিতি কম, আসলে রোজার কারণে এরকমটা মনে হচ্ছে। বড়দের পাশাপাশি বইমেলায় শিশুদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। শিশুতোষ গল্প, কাহিনী, কমিক্সের বইয়ের স্টল ঘিরে তাদের আগ্রহ। মেলা প্রাঙ্গণে পাপেট শো দেখতেও ভিড় করে শিশুরা। সকালে শিশু প্রহরেও ছিল এমন আয়োজন। আয়েশা সিদ্দিক, সামিয়া, সময় সংবাদ, ঢাকা। নেপালের সাধারণ নির্বাচনে প্রাথমিক গণনায় র্যাপার থেকে রাজনৈতিক নেতা বনে যাওয়া বালেন্দ্র শাহর দল রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি বড় ব্যবধানে এগিয়ে আছে। প্রধান রাজনৈতিক দলগুলোকে ছাপিয়ে ভোটের ফলাফলে চমক দেখাচ্ছে জেনজি সমর্থিত আরএসপি। গণমাধ্যম কাঠমান্ডু পোস্টের বরাতে জানা যায়, নেপালের নির্বাচনে রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি ১১০টি আসনে এগিয়ে আছে। ২৮৫ আসনের পার্লামেন্টে ১৬৫টি আসনে বৃহস্পতিবার সরাসরি ভোট হয়েছে। বাকি ১১০ আসন আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে নির্ধারিত হবে। এই ছিল আমার কাছে থাকা দেশ বিদেশের খবর। এবার খেলার সময়ের বিস্তারিত জানাতে যাচ্ছি মাকসুমের কাছে। গোলাম রাব্বি, আপনাকে আবারও ধন্যবাদ।